আচ্ছা, এই ভিডিওতে আমরা সলভ দেখার চেষ্টা করবো বুয়েট 2020-21 সালের কেমিস্ট্রি পার্টটা। ঠিক আছে, অলরেডি কেমিস্ট্রি একটা ভিডিও পাবো, ওই ভিডিওতে আমরা 1 থেকে 4 মানে টোটাল 4টা প্রশ্ন সলভ করছিলাম। এখন 5 থেকে 8 ইনশাল্লাহ বাকি 4টা প্রশ্ন সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, এর আগে অলরেডি ম্যাথের ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবা। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমরা প্রথমে 5 নাম্বার প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করতেছি। ইউপ্যাক পদ্ধতিতে তোমাকে কি বের করতে বলছে? গাঠনিক সংকেতটা বের করতে বলছে। ঠিক আছে, দুইটা যৌগ দেওয়া আছে, একটা দেওয়া আছে কি ট্রান্সবিউট-2-ইন, ওকে, আর একটা দেওয়া আছে সিস বিউটেন ডাইওইক অ্যাসিড, সরি বিউটিন ডাইওইক অ্যাসিড। ওকে, আচ্ছা প্রথমটা হচ্ছে কি ট্রান্সবিউট-2-ইন। তো আমরা ট্রান্স মানে বুঝি সিস আর ট্রান্স। ওকে, আমরা জানি যে আমরা যখন পড়ছিলাম তখন আমরা সমানুত্তরটাকে ওখানে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা ছিল কি সিস আর একটা ছিল কি ট্রান্স। ঠিক আছে, তো এই সমানুগুলো শুধুমাত্র দেখা যাবে কিসের কিসের ক্ষেত্রে? দ্বিবন্ধন অথবা চাকরিক যৌগের ক্ষেত্রে। কোন কোন যৌগের ক্ষেত্রে দ্বিবন্ধন আছে যে যৌগগুলা, অথবা যেগুলোতে কি আছে চাকরিক আছে। ওকে, যেমন দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এখানে এ, এখানে এ, এখানে বি, আর এখানে যদি বি, মানে একই জাতীয় মূলকগুলা যদি একই পাশে থাকে তাহলে আমরা এটাকে বলি হচ্ছে সিস সমাণু। ওকে, আর যদি একই জাতীয় মূলকগুলা বিপরীত পাশে থাকে তখন এটাকে আমরা বলি কি ট্রান্স সমাণু। ঠিক আছে, আমরা সিস আর সমাণু আর ট্রান্স সমাণু সম্পর্কে আমরা মনে আছে আশা করি, যে একই জাতীয় মূলকগুলো যদি দ্বিবন্ধনের একই পাশে থাকে তাহলে এটাকে আমরা বলি সিস, আর যদি অপোজিট প্রান্তে থাকে তাহলে আমরা এটাকে কি বলি ট্রান্স। তো প্রশ্নে আমাকে বলেছে কি ট্রান্সবিউট-2-ইন। আচ্ছা, বিউট বলার মানে কি? এখানে টোটাল কার্বন থাকবে কয়টা? 4টা। তাহলে আমরা প্রথমে 4টা কার্বন দিতে পারি, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, 4টা কার্বন দিলাম। আচ্ছা, এরপরে ওরা 2-ইন বলার মানে হচ্ছে 2 নাম্বার কার্বন একটা দ্বিবন্ধন দিব। 1 নাম্বার 2 নাম্বার কার্বনের পরে আমরা একটা কি দিছি? দ্বিবন্ধন। আচ্ছা, তাহলে বিউট-2-ইন গেল। এবার ট্রান্স দ্বারা কি বুঝাচ্ছে? ট্রান্স দ্বারা বোঝাচ্ছে তোমার যে এই দ্বিবন্ধনের আশেপাশে যে মূলকগুলো আছে বা যে শাখাগুলো আছে, ওই প্রান্তগুলো আছে, ওই প্রান্তগুলার এক জাতীয় প্রান্তগুলা বিপরীতে থাকবে। ঠিক আছে, ট্রান্স মানে তোমাকে অলরেডি বলে দিছি কি একই জাতীয় মূলকগুলো কোথায় থাকবে? বিপরীত প্রান্তে। তো আমরা দেখতেছি এই সি ডাবল বন্ড সি, এই কার্বনের কয়টা হাত আছে? এখান দিয়ে একটা হাত, এখান দিয়ে দুইটা হাত, কিন্তু আমরা জানি যে কার্বনের কয়টা হাত থাকে? লাগে 4টা। তাহলে আরেকটা হাতে কি আছে? হাইড্রোজেন। ওকে, তো সিমিলারলি এই কার্বনের দুইটা হাত এখানে, একটা হাত এখানে, তাহলে 4 নাম্বার হাত দিয়ে কি থাকবে? হাইড্রোজেন। তো আমরা এখন ট্রান্স বানানোর জন্য এই মিথাইল মূলকগুলোকে কি করলাম? বিপরীত প্রান্তে দিলাম, হাইড্রোজেনগুলোকে কি করলাম? বিপরীত প্রান্তে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? ট্রান্সবিউট-2-ইন। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে কি সিস বিউটেন ডাইওইক অ্যাসিড। ওকে, আচ্ছা তো আমরা ডাইওইক মানে কি বুঝি? ওইক অ্যাসিড মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, ওইক মানে হচ্ছে OIC, এটার মানে হচ্ছে COOH। COOH কে আমরা কি বলি? ওইক। তো এখানে ডাইওইক মানে কয়টা ওইক হবে? COOH কয়টা হবে? 2টা। তাহলে ডাইওইকের মানে আমরা তো বুঝি। আর এখানে বিউটিন আছে, বিউটিন মানে কি? বিউট মানে তো বলছে অলরেডি 4, আর এখানে বিউটিন মানে হচ্ছে কি তোমার কি থাকবে? একটা দ্বিবন্ধন থাকবে। ঠিক আছে, এখন দ্বিবন্ধনটা আমি কোথায় দিব? এখন একটু খেয়াল করো, কার্বন 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 4টা কার্বন দিলাম, কার কারণে? বিউটেন থাকার কারণে বা বিউট থাকার কারণে। আর আমরা তো জানি যে ডাইওইক অ্যাসিড, তার মানে দুইটা প্রান্তীয় কার্বনগুলোতে কি থাকবে? COOH। তাহলে বাকি আছে কোথায়? মাঝখানে, কারণ মাঝখানেই হওয়া সম্ভব। তো আমরা মাঝখানে একটা কি দিলাম? ডাবল বন্ড দিলাম। ঠিক আছে, তো এই কার্বনের 3টা হাত, আর একটা হাত 4 নাম্বার হাত হাইড্রোজেন, এখানেও সেম সিস্টেম, 4 নাম্বার হাতে কি? হাইড্রোজেন। এখন যেহেতু প্রশ্ন আমাকে সিস বলে দিছে, তাই এক জাতীয় মূলকগুলোকে কোন পাশে লিখছি? এক পাশে। এক জাতীয় মূলকগুলোকে এক পাশে। তো আমরা জানি যে এক জাতীয় মূলকগুলোকে এক পাশে রাখলে ওইটাকে বলে সিস। ঠিক আছে, তো বিউটিন ডাইওইক অ্যাসিড। ওকে, আচ্ছা এটা ছিল 5 নাম্বার। এরপরে 6 নাম্বার প্রশ্ন তোমাকে কি দেওয়া আছে? বেনজিন মানে ক্লোরোবেনজিন দেওয়া ছিল, এটার সাথে তোমাকে বলছে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া করাবা, উপস্থিত আছে কে? সোডিয়াম। ঠিক আছে, 2টা সোডিয়াম আছে। তো তোমাকে বললো যে উৎপাদগুলো কি হবে, তুমি একটু লেখার চেষ্টা করো। ঠিক আছে, তো যখন এই ক্লোরোবেনজিন কি আমি মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করাবো তখন এখানে কি হবে বলতো? প্রতিস্থাপন বিক্রিয়া হবে। কোন বিক্রিয়া? প্রতিস্থাপন। মানে এই মিথাইল মূলকটা কি করবে? এই ক্লোরিনটাকে কি করে ফেলবে? প্রতিস্থাপন করে ফেলবে। ঠিক আছে, তখন এখানে যাবে কি মিথাইল বেনজিন, যেটাকে আমরা বলি কি টলুইন। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? টলুইন। আর এখানে যেহেতু 2টা সোডিয়াম আছে, 2টা সোডিয়াম 2টা ফ্রি ক্লোরিনকে পাইছি, তাহলে কি তৈরি করে ফেলবে? সোডিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি? টলুইন পাইতেছি। আচ্ছা, এরপরে CH3 C ডাবল বন্ড ট্রিপল বন্ড CH, এটা কি করতেছে? ব্রোমিনের সাথে বিক্রিয়া করতেছে। কোন কিসের উপস্থিতিতে? CCl4 উপস্থিতিতে। এই বিক্রিয়াটা আমরা সবাই চিনি, কারণ কি আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করতাম যে ব্রোমিন দ্রবণের সাহায্যে, ওইখানে আমরা এই বিক্রিয়াটা দেখতাম সবসময়। ঠিক আছে, ব্রোমিনকে আমি একবার যোগ করি না, কয়বার যোগ করছি? 2বার। ঠিক আছে, তো এখানে ট্রিপল বন্ড আছে। আমরা জানি যে 3টা বন্ধন যখন থাকে, তখন একটা সিগমা হয়, বাকি 2টা কি হয়? পাই। 2টা বন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, আর একটা বন্ধন থাকলে ওইটা সবসময় কি হবে? সিগমা। তো আমরা জানি যে সিগমা আর পাই এর মধ্যে সবসময় পাই বন্ধনটা কি থাকে? দুর্বল। তার মানে এখানে 3টা বন্ধনের মধ্যে 2টা বন্ধন পাই, আর ওই 2টাই হবে কি? দুর্বল। তো প্রথমে কি হবে? প্রথম স্টেপে যখন একটা ব্রোমিন আসবে, ব্রোমিনকে আমরা এইভাবে লিখতে পারি BR বন্ড BR। ঠিক আছে, BR এর বন্ধনটা ভেঙে যাবে, একটা ব্রোমিন আর একটা ব্রোমিন। ঠিক আছে,
একটা ব্রোমিন হয়ে যাবে প্লাস আর একটা ব্রোমিন হয়ে যাবে মাইনাস। ধরো প্লাস মূলকটা এখানে আসলো, তখন এখানে কি হয়ে যাবে, এই কার্বনটা হয়ে যাবে মাইনাস। এখানে যে পাই বন্ধনটা আছে, পাই বন্ধনটা কি করা শুরু করবে, ভাঙা শুরু করবে। পাই বন্ধনটা ভেঙে তোমার একটা প্রান্তে ব্রোমিন যুক্ত হয়ে যাবে, আরেকটা প্রান্তে আরেকটা ব্রোমিন যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথম স্টেপে ট্রিপল বন্ডের মধ্যে একটা বন্ধন ভেঙে গেছে, যে বন্ধনটা ভাঙছে ওইটা হচ্ছে পাই বন্ড। ওকে, পাই বন্ধনটা ভেঙে কি হয়েছে, দুইটা হাতে কাকে নিয়ে নিছে, ব্রোমিন গুলাকে নিয়ে নিছে। ঠিক আছে, এরপর সেকেন্ড স্টেপে যখন আমি আবার একটা ব্রোমিন যোগ করতেছি, এখন কিন্তু ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের মধ্যে একটা কিন্তু পাই, আবার কি হবে, পাই বন্ডটা ভাঙবে। তো ভাঙলে আবার কি হবে, শেষে কয়টা বন্ড থাকবে, একটা। তো ভাঙার পরে কি হয়ে যাবে, ব্রোমিন আর ব্রোমিন, একটা ব্রোমিন এখানে যুক্ত হবে আর একটা ব্রোমিন এখানে যুক্ত হবে। আলটিমেটলি আমরা টোটাল উৎপাদটা কি পাবো, এইটা পাবো। ঠিক আছে, তো আশা করি এটা আমরা সবাই পারছি, কোনো সমস্যা নাই। আমরা দেন 7 নম্বর প্রবলেমে যাচ্ছি। কি বলতেছে এটা 7 নম্বর প্রবলেম কি বলছে, নিম্নোক্ত রাসায়নিক যৌগের ঝুঁকির নাম লিখো। ঠিক আছে, এই প্রশ্নটার আনসার আমরা কম বেশি সবাই লিখে আসছি এবং কম বেশি সবাই মার্ক পাবো, কারণ এগুলো আমরা বানাই লিখতে বলা যায় একদম মোস্তার টাইপের। তোমাকে এখানে প্রথমে কি দেওয়া আছে, ইথানল। ঠিক আছে, ইথানলের রাসায়নিক মানে ঝুঁকিটা কি, মানে মেইনলি কি ঝুঁকিটা করে, এটা একটা ক্ষার। ঠিক আছে, এটা যদি তুমি অতিরিক্ত খাও, যেমন আমরা জানি যে এটাকে অ্যালকোহল বলতে পারি, আমরা যে অ্যালকোহল খাই ওর মধ্যে হালকা পাতলা মানে জ্বালানি, মেইনলি জ্বালানি হিসেবে ইউজ করি ইথানলটাকে। তো ওইখানে তো তোমার এটা জিনিসটা বলেন, তোমাকে বলছে যে কি ঝুঁকি হইতে পারে। ঠিক আছে, তো অতিরিক্ত পরিমাণ যদি তুমি গ্রহণ করো তখন তোমার মাথা ব্যথা, বমি, মাথা ঘোরানো থেকে এরকম জিনিসগুলো হবে। আর এটা অবশ্যই কি আছে, একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। ঠিক আছে, তো আমরা তো হেলথ হ্যাজার্ডের অনেকগুলো জিনিস পড়ে আসছি, হ্যাজার্ড সিম্বল পড়ে আসছি, ওইখানে স্বাস্থ্য ঝুঁকি একটা জিনিস ছিল। ঠিক আছে, তার মানে এটা স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর। আর কি হয়েছে, এটা একটা কি ক্ষার, তাহলে অবশ্যই তুমি বুঝতেছো যে ক্ষার যদি ত্বকে পড়ে তাহলে ত্বক কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। তো এটা অবশ্যই কি পদার্থ, একটা ক্ষয়কারী পদার্থ। ঠিক আছে, কোনো অবস্থাতে ত্বকের সংস্পর্শে আনা যাবে না। ওকে, আচ্ছা এরপর হচ্ছে ব্রোমিন। ব্রোমিনও সেম, এটা যদি তোমার কি হয়, নিঃশ্বাসের সাথে যায় তাহলে তোমার শ্বাসকষ্ট হবে, তারপরে আর যদি পেটে যায় তাহলে তোমার বমি হইতে পারে। ঠিক আছে, তো এটা অবশ্যই এটাও কি স্বাস্থ্য ঝুঁকি। আর HCl একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তুমি দেখতেছো এটা একটা মানে তীব্র অ্যাসিড, এটাও ত্বকে পড়লে ত্বকের চামড়ার ক্ষতি হবে। তো এটা একটা কি ক্ষয়কারক পদার্থ। ঠিক আছে, এটার পিএইচটা নরমালি 2.5 থেকে কম, আর KOH এর পিএইচটা 12.5 থেকে বেশি। আমরা ক্ষয়কারক পদার্থের সংজ্ঞা পড়ছিলাম। ঠিক আছে, 2.5 থেকে কম পিএইচ অথবা 12.5 থেকে পিএইচ বেশি হইলে ওইটাকে আমরা কি বলি, ক্ষয়কারক। তো KOH আর HCl হচ্ছে ক্ষয়কারক। আর লাস্টে যেটা আছে C6H6, এটা একটা কি বিষাক্ত পদার্থ। ঠিক আছে, বেনজিন। ঠিক আছে, এটাকে আমরা কখনোই ইউজ করতে পারি না, নরমালি এটাকে কখনোই ইউজ করি না, এটা হচ্ছে একটা বিষাক্ত পদার্থ। তো এটাকে যে কোনো ভৌত অবস্থাতেই পাওয়া যাবে। ওকে, তো 8 নাম্বার প্রশ্ন তোমাকে কি বলেছে, নাইট্রোগ্লিসারিন এবং TNT বিস্ফোরণের কৌশলের পার্থক্যটা কি। ঠিক আছে, তো নাইট্রোগ্লিসারিন আর বিস্ফোরণের কৌশলের পার্থক্য যদি জানতে হয় তাহলে তোমাকে অবশ্যই বিক্রিয়াটা বুঝতে হবে, যে নাইট্রোগ্লিসারিনটা কেমনে তৈরি করছিলাম। আমরা জানি যে গ্লিসারিনের সংকেত হচ্ছে এটা, আমি প্রথমে যেটা লিখছি গ্লিসারিনের সংকেত কি, CH2OH CHOH CH2OH, এটার সাথে আমরা কি করবো, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাবো। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডে যখন বিক্রিয়া করাবো, নাইট্রিক অ্যাসিডটাকে আমি এরকম ভাবে লিখতে পারি নাকি পারি না বলো তো, নাইট্রিক অ্যাসিড HNO3 কে কি লেখা যায়, HONO2 এরকম লেখা যায় নাকি যায় না, অবশ্যই যায়। তো তখন কি হবে, এই OH-টা কি করবে, এখানে H-টাকে নিয়ে পালাই যাবে, পালাই যে কি তৈরি করবে, পানি। তো এখানে 3টা OH আছে, 3টা OH 3টা H কে নিয়ে কি তৈরি করবে, পানি। আর বাকি যে NO2টা আছে এখানে এসে বসে যাবে, তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে, CH2ONO2। ঠিক আছে, CHONO2 CH2ONO2, এটাকে আমরা বলতে পারি নাইট্রোগ্লিসারিন। আর 3টা কি তৈরি করতেছে, পানি। তার মানে এখানে প্রতিস্থাপন হইতেছে, H এর জায়গায় কি আসতেছে, NO2। তা আমার মনে হচ্ছে এই আনসারটা কি হবে, এই মানে কৌশলটা হবে প্রতিস্থাপন। ভুল হইতে পারে আমার, কারণ আমি এটা শিওর না। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে কি TNT হচ্ছে কি ট্রাইনাইট্রোটোলুইন। ঠিক আছে, আমরা জানি যে টোলুইনের কি করলে TNT তৈরি হয়, নাইট্রেশন করলে। টোলুইনের কি করলে TNT তৈরি হয়, নাইট্রেশন। তো আমরা এটা নিলাম টোলুইনকে কি করবো, নাইট্রেশন করবো। নাইট্রেশন করার জন্য নাইট্রিক অ্যাসিড নিলাম। তো নাইট্রিক অ্যাসিড HNO3 যে কথা, HONO2 কিন্তু সেম কথা। আর নাইট্রেশন করতে হলে অবশ্যই একটা প্রভাবক ইউজ করা লাগে, সালফিউরিক অ্যাসিডকে। ঠিক আছে, কাকে ইউজ করবো প্রভাবক হিসেবে, সালফিউরিক অ্যাসিডকে। তো যখন নাইট্রেশন করবো তখন অর্থোনাইট্রোটোলুইন আর প্যারানাইট্রোটোলুইন হবে। ঠিক আছে, এটাকে যদি আমরা নাইট্রেশন করি তখন এখান থেকে কি হবে, অর্থোপ্যারানাইট্রোটোলুইন। ওকে, তারপরে হবে কি 2,4,6 টাইনাইট্রোটোলুইন। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি TNT। তো এটা তো আমরা জানি যে এখানে কোন মেকানিজম ইউজ করতেছি, নাইট্রেশন মেকানিজম ইউজ করতেছি। ঠিক আছে, তো দুইটা কৌশলের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটা। তারপরে তোমাকে বলছে TNT বিস্ফোরণের বিক্রিয়াটা লিখো। এটা আসলে কি, TNT বিস্ফোরণ যদি তুমি গুগলে সার্চ করো তোমাকে আসলে TNT প্রিপারেশনটাই দেখাবে, মানে TNT তৈরির বিক্রিয়াটাই হচ্ছে TNT প্রিপারেশন, বিস্ফোরণের বিক্রিয়া। ঠিক আছে, তো যদি তুমি TNT বিস্ফোরণ মানে এক্স্যাক্টলি লিখতে চাও তাহলে তুমি কি করবা, যদি প্রশ্ন একদম TNT বিস্ফোরণটাই চাই তাহলে তুমি কি করবা, প্রথমে TNT সংকেতটা লিখবা, CH3 আর NO2। আমি গেস করে যেটা বলতেছি হয়তো এটা চাইতে পারে। এটাকে যখন তুমি ব্লাস্ট করবে তখন এখান থেকে কি তৈরি হবে, নাইট্রিক অক্সাইড তৈরি হবে, কার্বন মনোক্সাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে, ধোঁয়া তৈরি হবে,
ঠিক আছে, প্রচুর পরিমাণ কি তৈরি হবে, গ্যাস। ঠিক আছে, আর কি পাবো, আরো কিছু শক্তি পাবো, এনার্জি। এটাই যদি বিস্ফোরিত হয় শক্তি পাবো, আরো কিছু গ্যাস পাবো, তো আমার মনে হচ্ছে এটাও হইতে পারে। ঠিক আছে, তো তুমি যদি এটা লিখে থাকো তাইলেও মার্ক পাবা। তো এই যে প্রশ্নগুলো ছিল র্যান্ডম, এগুলাতে কিন্তু মানে ম্যাক্সিমামই মানে তুমি যদি লিখে আসো তোমাকে 7-8 দিয়ে দিবে ইনশাল্লাহ, আশা করা যায়। তুমি যদি স্যারের মোটামুটি যেটা মিন করতে চাইছে, তুমি যদি এই দুইটা বিক্রিয়া লেখো তোমাকে 7-8 দিয়ে দিবে, বিস্ফোরণটা যদি এক্স্যাক্টলি না লিখতে পারো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো, আর আমার কোনো ভুল হলেও জানাতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে।